দর্শক, আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছে এখলাস আবেদিন, আমার একজন কাছের ভাই। তিনি একজন গুণী চলচ্চিত্র নির্মাতা। আজকে তার সঙ্গে কথা বলবো, আড্ডা দিতে। চলো ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো? এই তো ভাই, আল্লাহর রহমতে ভালো আছি। ভাইয়া, আপনার চলচ্চিত্র যাত্রা শুরু হলো কিভাবে, কার মাধ্যমে, কত সালে? অ্যাকচুয়ালি আমার মিডিয়ার ব্যাপকতাটা একটু পেছন থেকে। আমি মূলত থিয়েটার করতাম। জি। আমি ব্যতিক্রম নাট্যগোষ্ঠীর সদস্য ছিলাম, ওখানে থিয়েটার করতাম। তো আমাদের যে ব্যতিক্রমের যে প্রধান মহিদুল ইসলাম মানু ভাই, উনি মূলত আমার মূল ওস্তাদ। তো উনি যখন মারা যান তখন আমাদের ওই সময়টাতে মাত্র স্যাটেলাইট চ্যানেলগুলো বাংলাদেশে লঞ্চ করছিল। তো ওই সময় 21 টেলিভিশন, এটিএন বাংলা যখন ঢুকে তখনই ওস্তাদ মারা যাওয়ার সময় বললো যে আবেদিন, থিয়েটারের সময়টা ঘনিয়ে আসছে, এখন ইলেকট্রনিক মিডিয়ার দিকে ঝুঁকে পড়ে। এরপর থেকে পড়াশোনার পাশাপাশি বিভিন্নভাবে বিভিন্ন কোর্স করলাম। এনআইএমসি থেকে শর্ট ফিল্মের উপর কোর্স করলাম, ঢাকা ফিল্ম ইনস্টিটিউট থেকে কাজ করলাম, তারপরে অ্যাসিস্ট লাইফ শুরু করলাম। তো অ্যাসিস্ট লাইফ শুরু থেকে আমার যারা গুরু ছিলেন, কায়েস চৌধুরী। আপনি কতগুলো চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে কাজ করছেন? আমি অ্যাকচুয়ালি দুটি চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছিলাম। তার সঙ্গে এরপর থেকে নিজে পরিচালনা শুরু করলাম, কিন্তু আমার মূলত ট্রেন্ড আপটা হচ্ছে নাটক থেকে উঠে আসে। আচ্ছা আচ্ছা, ওই দুইজন পরিচালকের নাম বলুন। একজন হচ্ছেন সাইমন তারিক, আর একজন হচ্ছেন স্বপন চৌধুরী। আচ্ছা আচ্ছা, স্বপন চৌধুরী যে এখন বিদেশে আছে। জি, এখন বিদেশে থাকে। আচ্ছা, তো আপনার প্রথম নির্মিত চলচ্চিত্র কোনটি? আমার প্রথম নির্মিত চলচ্চিত্র হচ্ছে ভালোবাসাপুর। তো আপনি সর্বমোট কতগুলো চলচ্চিত্র নির্মাণ করেছেন? আমি দুটি চলচ্চিত্র আমার নির্মাণ কমপ্লিট করেছি। আমার হাতে আরও চলমান বেশ দুইটা প্রজেক্ট আছে, যেগুলো নিয়ে এখন আমি কাজ করছি। দুটি চলচ্চিত্র নির্মাণ করেছেন? জি। চলচ্চিত্র দুটির নাম বলুন। একটি হচ্ছে ভালোবাসাপুর, আর যেটা সেন্সর করা ছিল সেটা হচ্ছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। ও আচ্ছা, বঙ্গবন্ধুকে নিয়ে বানানো। জি জি জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনার ভালোবাসার পুর যে চলচ্চিত্রটি, এটার কনসেপ্ট কার, গল্প কার? এটার চিত্রনাট্য, সংলাপ, পরিচালনা, গীত রচনা আমার নিজের ছিল। আপনার নিজের? জি। এই ছবিতে কাস্টিং কে ছিল? ছবিতে কাস্টিং ছিল, আমার হিরো হিরোইন ছিল নতুন মনিরাজ খান আর হচ্ছে আরনা চৌধুরী, আর কো আর্টিস্ট হিসেবে সাদেক বাচ্চু, রেহানা জলি, সুব্রত, রেবেকা, এরা ছিলেন। এরপরে যখন সিনেমাটা করলাম সেখানে আমার সাথে ছিলেন আর্টিস্ট হিসেবে ফেরদৌস, শর্মিমালা, সোহানা সাবা, ফজলুর রহমান বাবু, তারপর মাসুম আজিজ, সুজাতা, এরা ছিল। ভালোবাসার পুর চলচ্চিত্রটিতে কয়টি গান ছিল? 5টি গান ছিল। আপনার সবচেয়ে পছন্দের গান কোনটি? অ্যাকচুয়ালি একটা নির্মাতা যখন একটা ছবি নির্মাণ করেন, সবগুলোই তার পছন্দ, সবগুলোই তার পছন্দের গান। তার মধ্যে থাকে না কম বেশি যে খুবই ফেভারিট? সেখানে আমার বেশ কিছু গানের মধ্যে একটা স্যাড সং ছিল। হ্যাঁ, ওই গানটা খুব ভালো ছিল। আর একটা রোমান্টিক সং ছিল, ওইটাও খুব ভালো ছিল। মনির খান একটা গান গেয়েছেন, ওইটাও ভালো ছিল। মানে মানে কোনোটাকে খাটো করে কোনোটা বলতে চাচ্ছি না যে এটা ভালো ছিল, এটা ভালো ছিল। মানে আপনি বাবার দায়িত্বটা পালন করতে চাচ্ছেন যে সব সন্তানই একটা। হ্যাঁ, সেটা। আচ্ছা, আপনার এই চলচ্চিত্রটি শুটিং এর সময় কোনো সুমধুর ঘটনা বা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা আছে কি? অ্যাকচুয়ালি এই শুটিংটাতে গিয়েই আমি প্রথমেই নাটক এবং সিনেমার কম্প্যারিজনটা আমি ধরতে পারি। অ্যাকচুয়ালি আমরা যখন নাটকে শ্যুট করতাম, সেটা ধারাবাহিক হোক, সিঙ্গেলস হোক, আমরা সেগুলো করতে গিয়ে মাঠে ছোট্ট একটা টিম নিয়ে কাজ করতাম। হ্যাঁ, ঠিক আছে। তো সিনেমার প্রয়োজনে যখন বিভিন্ন টেকনিশিয়ান, এক্সট্রা আর্টিস্ট সব মিলিয়ে, যেমন ভালোবাসাপুরে আমরা গাজীপুরে একটা টিম নিয়ে কাজ করেছিলাম, সেখানে প্রতিদিন 110 জন লোককে মেনটেন করতে হতো। তো এটা একটা বিশাল বড় মিছিল, মনে হচ্ছে যে প্রতিদিন বিয়ে বাড়ির আনন্দ এটা ছিল। সেই ফাঁকে ফাঁকে মনে করেন যে আবার কিছু তিক্ততা ছিল, বেদনা ছিল। স্বাভাবিক, চলচ্চিত্র বানাতে গেলে অনেক কিছু একটা ইউনিটে অনেক মানুষ থাকে। হ্যাঁ, তো এইগুলো মেনটেনেন্স করতে গিয়ে
তখন মানে এই প্রথমেই বুঝতে পারে যে না আসলে নাটকের ক্যানভাস আর সিনেমার ক্যানভাস যে কত বড় হতে পারে। রাইট রাইট। হ্যাঁ এটা হচ্ছে ব্যাপার আর কি, এটাই আমার কাছে সবচেয়ে মধুর ব্যাপার। এটা যখনই ভাবি তখনই মনে হয় যে সিনেমার আরো প্রেমে পড়ি। গোটা পৃথিবী মানুষ কেন সিনেমার প্রেমে পড়ে, মূলত এই ক্যানভাসের কথা কল্পনা করেই মানুষ সিনেমার প্রেমে পড়ে। রাইট রাইট। তো আপনার চলচ্চিত্র যাত্রার মধ্যে মানে এই দুটি চলচ্চিত্র বানিয়েছেন, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা বা কোনো প্রতিকূলতার সম্মুখীন হয়েছিল কিনা? প্রতিকূলতা তো মানে এটার কোনো শেষ নেই। আমাদের দেশের সবচেয়ে বড় প্রতিকূলতা হচ্ছে সরকারি পৃষ্ঠপোষকতার অভাব। আমরা যখন শুটিংয়ে যাই, আমার একটা গভর্নমেন্ট লোকেশন, সাধারণত গভর্নমেন্ট যখন কোনো কিছু ইনভেস্টমেন্ট করে সেটা কিন্তু বিশাল বাজেট করে ফেলে, যেটা আমাদের সিনেমায় এখন বর্তমানে বাজেট নেই। বাট আমি যদি কালকে বলি যে আমি পদ্মা সেতুকে ব্যাকগ্রাউন্ড করে আমি শ্যুট করব, আপনি গভর্নমেন্ট থেকে সেই সাপোর্টটা পাবেন না। আপনি ঢাকা এয়ারপোর্টে ইনডোরে কাজ করবেন, সেই সাপোর্টটা পাবেন না। অর্থাৎ গভর্নমেন্টের বিশাল ক্যানভাসগুলো আমরা পাচ্ছি না। তো সেখানে গভর্নমেন্টের যদি ছোট ছোট কেপিআই ভুক্ত এলাকাতেও শ্যুট করতে যাই, সেখানেও মনে করি আমাদের বাধা আসে। তো আমি যখন চলচ্চিত্রকে অবহেলার চোখে দেখা হয়, তো আমরা যখন এই লোকেশনের বিড়ম্বনাটা আমার কাছে সবচেয়ে বড় মনে হয়েছে, যে যখন আমরা কক্সবাজারে শ্যুট করতে গেছি, নর্মাল একটা বিচেও আমাদের শ্যুট করতে গেলে বলে যে পারমিশন নিয়ে আসেন, এটা নিয়ে আসেন, সেটা নিয়ে আসেন, এগুলোর কিছু জটিলতা, এটাই ছিল আমার বিড়ম্বনা। আপনার দ্বিতীয় চলচ্চিত্রটির গল্প কার ছিল এবং এটার সংলাপ চিত্রনাট্যকার? সেটাও আমার নিজের স্ক্রিপ্ট ছিল, নিজের গীত রচনা ছিল, সংলাপ চিত্রনাট্য সবই আমারই ছিল। ছবিতে কে কে ছিল? এটাতে ছিলেন ফেরদৌস, শর্মিমালা, সোহানা সাবা, ফজলুর রহমান বাবু, তারপর সুজাতা, মাসুম আজিজ, সুব্রত। তো এই ছবিতে শুটিং এর সময় কোনো স্মৃতিমধুর ঘটনা বলুন। এই ছবিটাতে আসলে আমরা প্রত্যেকটা আর্টিস্ট, কলা কুশলী মারাত্মক ডেডিকেশন দিয়ে আমরা কাজ করেছিলাম। আমরা আর্টিস্টকে দেখেছি, এটাতে আমি প্রথম পেয়েছি আমার সবচেয়ে বড় মধুর অভিজ্ঞতা এটা, যে আর্টিস্টকে আমি 9টার সময় অন স্পটে কল টাইম না, রেডি ক্যামেরা ওপেন করার জন্য এই ছবিতে পেয়েছি। এটা খুব ভালো লেগেছে, কারণ হচ্ছে ফেরদৌস ভাই সুপার স্টার আর্টিস্ট, তো সে যখন 9টার সময় মেকআপটাকে নিয়ে বলে যে আবেদিন ভাই আমি রেডি, হ্যাঁ, তো তখন খুব প্লিজড মনে হয়েছে যে না আসলেই ভালো একটা স্ক্রিপ্ট হলে, ভালো একটা গল্প হলে শিল্পীরাও খুব তৃষ্ণায় থাকেন যে হ্যাঁ আমরা একটা কাজের জায়গা পেয়েছি, কাজটা সুন্দর করে ওঠাই। তো সেই সর্বাত্মক সহযোগিতাটা প্রত্যেকটা আর্টিস্টের মাঝে পেয়েছি। তো চলচ্চিত্র বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে? হ্যাঁ, এটা খুব খারাপ অবস্থা। সারা পৃথিবীতে আমার মনে হয় কোনো না কোনোভাবে মানে ফর্মুলেশন করে চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আর আমরা পিছিয়ে পড়ছি। এখানে আমাদের পর্যাপ্ত পরিমাণের পরিকল্পনার অভাব রয়েছে, নতুন বাজার সন্ধানের যেই চেষ্টাটা সেটা আমাদের নেই, আমাদের পর্যাপ্ত মানে ইনস্ট্রুমেন্টাল সাপোর্ট নেই, আমাদের মেকিং সেন্স থাকলেও আমাদের যে ধরনের টুলস প্রয়োজন ইন্ডাস্ট্রিতে সেটা নেই। আগেই বলেছি গভর্নমেন্টের যে পৃষ্ঠপোষকতা দরকার সেটা নেই। শিল্প সংস্কৃতিকে যেভাবে একটা জাতি রিপ্রেজেন্ট করে সেই শিল্প সংস্কৃতির উপরও গভর্নমেন্টের বাজেট নেই। তো সব কিছু মিলিয়ে আমরা মানে তাল মিলিয়ে সব কিছু নিয়ে সামনের দিকে এগোতে পারছি না, ফলে আমাদের নানা রকম প্রতিবন্ধকতা, সীমাবদ্ধতা তৈরি হচ্ছে, আমরা দেশে পারছি না। আচ্ছা, তো আপনার ভবিষ্যতে কোনো কাজ করার? কাজ তো করতে হবে, কারণ হচ্ছে সিনেমার পোকা একবার যার মাথায় ঢুকে সে তো সিনেমা ছাড়া কিছু বোঝে না। ইতিমধ্যে আমার 2টা স্ক্রিপ্টের প্রি প্রোডাকশন চলছে, আরও কিছু মাথায় এসেছে, কাজ করব। তো এই দুটো কাজ শেষ করে পরবর্তীতে নিশ্চয়ই আরও নতুন নতুন কাজের চিন্তা করব এবং বাংলা চলচ্চিত্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার অবশ্যই ব্যাপক চিন্তা ভাবনা রয়েছে। তো সর্বশেষ আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন, বাংলা চলচ্চিত্র উন্নয়নে ভূমিকা রাখে ক্যামেরা অবশ্যই দর্শক আপনারা বাংলা চলচ্চিত্র অবশ্যই দেখবেন, কারণ বাংলা চলচ্চিত্রকে সামনে নিয়ে যাওয়ার জন্য আপনাদেরই প্রয়োজন, আপনাদেরই দরকার। কারণ হচ্ছে একটি দেশের চলচ্চিত্র একটি জাতির দর্পণ স্বরূপ, যে দর্পণে নিজের চেহারা দেখা যায়, সেই দর্পণে জাতির চেহারা দেখতে হলে চলচ্চিত্রকে সবাই মিলে এগিয়ে নিয়ে যেতে হবে। হ্যাঁ, হলে এসে বাংলা চলচ্চিত্র দেখুন। ধন্যবাদ ভাই আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আর দর্শক আপনাদেরকেও ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আর ভাইয়ের সাথে আমিও একমত,
সিনেমা দেখতে হলে অবশ্যই সিনেমা হলে এসে সিনেমাগুলো দেখবেন, সম্পূর্ণ পরিবার নিয়ে দেখবেন। আপনারা সিনেমা দেখলে আমাদের প্রযোজকরা টাকা পাবে, আর প্রযোজক টাকা পেলে আরো 10টা চলচ্চিত্র নির্মাণ হবে, আমাদের চলচ্চিত্র উন্নয়নের দিকে ধাবিত হবে। তো বেশি বেশি করে বাংলা চলচ্চিত্র দেখুন এবং আমাদের এই সিনে ল্যাব 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আসসালামু আলাইকুম।